আজ আমরা আলোচনা করব কর্মধারয় সমাসের প্রথম ভাগ সাধারণ কর্মধারয়। আজকে আমরা আলোচনা করব সাধারণ কর্মধারয়। ঠিক আছে, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কর্মধারয় সম্পর্কে। ঠিক আছে, আগের ভিডিওতে তোমরা কিন্তু এর পার্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো করে এটা বুঝে রাখো যে কর্মধারয় সমাসের প্রথম ভাগ সাধারণ কর্মধারয়। তাহলে আমরা সাধারণ কর্মধারয়টা আমরা কাকে বলবো? তাহলে প্রথমাদি সংজ্ঞা। তাহলে এর সংজ্ঞাটা কি? তাহলে আমরা সংজ্ঞাটা ভালো করে করে রাখবো। না, এই কর্মধারয় সমাসে কিন্তু বিশেষ্য এবং বিশেষণের অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে কি বুঝলাম আমরা? সাধারণ কর্মধারয় সমাসে বিশেষ্য এবং বিশেষণের অবস্থানের পরিবর্তন কিন্তু ঘটে, তাকেই আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। তাহলে যে কর্মধারয় সমাসে বিশেষ্য ও বিশেষণের অবস্থানের পরিবর্তন ঘটে, তাকে আমরা বলি সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে যে কর্মধারয় সমাসে বিশেষ্য ও বিশেষণের অবস্থানের পরিবর্তন ঘটে। এবার তাহলে বিশেষ্য আর বিশেষণের অবস্থানের পরিবর্তনটা কিভাবে ঘটে সেটা আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে বলতে পারি সমাস সমান পদের একটি বিশেষ্য ও অন্যটি বিশেষণ হয়। তাহলে কি বললাম? সমাস সমান পদের একটি বিশেষ্য ও অন্যটি বিশেষণ হয়। তাহলে আমরা উদাহরণটা কি দিতে পারি? এর উদাহরণ মানে কি? সমাস সমান যে পদটা হয়, আমরা সমাস সমান পদ তাকে বলি ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের একটি বিশেষ্য হবে, অন্যটি বিশেষণ হবে। মানে কি? শ্বেত যে পদ্ম, তাহলে কি হবে? শ্বেত পদ্ম, তাই না? তাহলে সমাস সমান পদের একটি বিশেষ্য হবে আর অন্যটি বিশেষণ হবে, তাকে আমরা বলবো কি? প্রথমের ভাগ। তাহলে এই সমাস সমান পদের একটি হবে বিশেষ্য এবং অন্যটি হবে বিশেষণ। যেমন কি শ্বেত যে পদ্ম সমান শ্বেত পদ্ম। নেক্সট কি বলবো? দুয়ের দাগের এটা আমরা বলতে পারি সমাস সমান পদের উভয়ই বিশেষ্য হবে। সমাস সমান পদের উভয়ই বিশেষ্য হবে। এটা কি? সমাস সমান পদটির উভয়ই বিশেষ্য হবে। আমি যদি উদাহরণ দিই তাহলে উদাহরণে কি হবে? উদাহরণ, যিনি রাজা তিনি ঋষি। যিনি রাজা তিনি ঋষি কি হবে? যিনি রাজা তিনি ঋষি থেকে হবে রাজশ্রী, তাই তো? যিনি রাজা তিনি ঋষি হবে রাজশ্রী। ঠিক আছে, তাহলে এটা কি? এটা সমাস সমান পদের উভয় কিন্তু বিশেষ্য হচ্ছে। আগেরটা ছিল আমার বিশেষ্য হবে একটি, অন্যটি বিশেষণ। এটা কি হবে? শুধুমাত্র বিশেষ্য। থার্ড কি রয়েছে? থার্ড রয়েছে আমার সমাস সমান পদের উভয়ই বিশেষণ হবে। সমাস সমান পদের উভয়ই কিন্তু বিশেষণ হবে। উদাহরণ আমরা কি দিতে পারি? উদাহরণ আমরা এটা দিতে পারি, যা সহজ তাই সরল। মানে কি হবে? যা সহজ তাই সরল। এটা কি? এটা কিন্তু উভয়ই কিন্তু সমাস সমান পদের বিশেষণ আছে। তাহলে কি হবে? যাই সহজ তাই সরল। কি হবে? সহজ সরল। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার সাধারণ কর্মধারয় সমাসের প্রত্যেকটা ভাগ। তাহলে সমাধান সংজ্ঞা হবে কি হবে? যে কর্মধারয় সমাসের বিশেষ্য ও বিশেষণের অবস্থানের পরিবর্তন ঘটে।
এই অবস্থানের পরিবর্তনটা কিভাবে ঘটবে? না প্রথম অবস্থানের পরিবর্তন হবে সমাস সমান পদের একটি বিশেষ্য হবে এবং অন্যটি হবে বিশেষণ। সেকেন্ডে কি হবে? না উভয়ই বিশেষ্য হতে পারে। থার্ডে কি হবে? না উভয়ই সমাস সমান পদের উভয়ই হবে বিশেষণ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে সাধারণ কর্মধারয় সমাসের ভাগটা আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, কর্মধারয় সমাসের নেক্সট ভাগ মধ্যপদ লোপী কর্মধারয়। মধ্যপদ লোপী, তাহলে এর নামের মধ্যে কিন্তু আমার কর্মধারয় সমাসের সংজ্ঞাটা লুকিয়ে রয়েছে। এর নামের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। তাহলে কি মধ্যপদ লোপী, তাহলে যে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি, এখান থেকে সংজ্ঞা দিতে পারি যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায়, মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস বলে। তাহলে যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে আমরা সহজভাবে বলতে পারি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ কি আসবে? বট নামক বৃক্ষ, বট নামক বৃক্ষ, তাহলে এটা হচ্ছে আমার পূর্বপদ, এটা হচ্ছে আমার পরপদ, আর এইটা হচ্ছে আমার মধ্যপদ, তাই তো? তাহলে এই মধ্যপদটা কি হবে? লোপ পেয়ে যাবে। কি হবে? লোপ পেয়ে যাবে। তাহলে কি হবে? বট বৃক্ষ, তাহলে কি হবে? বট বৃক্ষ, তাই তো? আর কি দিতে পারি? সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে পূর্বপদ এটা, এটা পরপদ বা উত্তরপদ, আর এটা হচ্ছে মধ্যপদ, তাহলে এটা কি হয়ে যাবে? এটা লোপ পেয়ে যাবে। তাহলে এখানে কি দিতে পারবো? এটা হয়ে যাবে সিংহাসন, তাই তো? তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের নেক্সট পার্ট রয়েছে, মানে 3 নম্বর ভাগ রয়েছে উপমান কর্মধারয় সমাস। তাহলে উপমান কর্মধারয় সমাসটা আমরা কাকে বলবো? তাহলে আমরা সংজ্ঞা প্রথমে জেনে নিই। তাহলে যে কর্মধারয় সমাসের উপমান বিশেষ্যের সাথে, কোন বিশেষ্য? উপমান বিশেষ্যের সাথে, উপমান বিশেষ্যের সাথে সাধারণ ধর্মবাচক বিশেষণের সমাস হয়। যে কর্মধারয় সমাসের উপমান বিশেষ্যের সাথে সাধারণ ধর্মবাচক বিশেষণের সমাস হয় তাকেই আমরা কিন্তু বলি উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে, এবার আমরা এর উদাহরণটা জেনে নিই। উদাহরণটা ভালো করে জেনে রাখো, সংজ্ঞার মধ্যে কিন্তু উদাহরণ লুকিয়ে রয়েছে। যদি বলি মিশির মতো কালো, মিশির মতো কালো, তাহলে এটা কিন্তু আমার পূর্বপদ, এটা কিন্তু পরপদ, তাই তো? আর এটা কিন্তু মধ্যপদ। মিশির মতো কালোকে আমরা কি বলতে পারি? মিশ কালো। কি বলতে পারি? মিশ কালো। যে আরেকটা বলি চিড়ের মতো চ্যাপ্টা, তাহলে এটা কিন্তু পূর্বপদ, এটা কিন্তু পরপদ, ঠিক আছে? আর এটা কিন্তু মধ্যপদ, এই দুটো কিন্তু মধ্যপদ। তাহলে চিড়ের মতো চ্যাপ্টা কি লিখতে পারি? চিড়ে চ্যাপ্টা। ঠিক আছে, একটা মনে রাখবে, এর সঙ্গে যেমন র দেখবে বিভক্তি যুক্ত আছে, এরও সঙ্গে কিন্তু র বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে বিভক্তিগুলোকে আলাদা করে দিলে কি করে থাকবে? মিশ, এই মিশ কালো। চিড়ের, তাহলে চিড়ে থেকে র আলাদা করে কি হবে? চিড়ে থাকবে, তাহলে চিড়ে চ্যাপ্টা। তাহলে এইগুলোকে আমাকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমরা উপমান কর্মধারয় সমাস কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে, যার মাঝে কিন্তু কি থাকবে? মতো দিয়ে যোগ থাকবে, এটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, 5 নম্বর ভাগে রয়েছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস আমরা কাকে বলবো সেটা আমরা এই পর্বে জেনে নিচ্ছি। উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? না উপমান বিশেষ্যের সঙ্গে
উপমান বিশেষ্যের সাথে যখন উপমিত বিশেষ্যের সমাস হয় এবং সমস্ত পদও বিশেষ্য হয়, তাকেই কিন্তু আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। তাহলে আমরা কাকে বলছি? উপমান বিশেষ্যের সাথে যখন উপমিত বিশেষ্যের সমাস হয় এবং সমস্ত পদও তখন কিন্তু বিশেষ্য পদে পরিণত হয়, তাকেই কিন্তু আমরা বলতে পারি উপমিত কর্মধারয় সমাস। তাহলে এখান থেকে যদি আমরা বলি উদাহরণ, চরণ পদ্মের ন্যায়, চরণ পদ্মের ন্যায়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? চরণ পদ্ম, তাই তো? কি বলতে পারি? চরণ পদ্ম। নয়ন কোমলের ন্যায়, সরি, কি বলতে পারি? নয়ন কমল। তাহলে কি বুঝলাম? আমাদের কিন্তু এটা বুঝতে হলে একটা শর্ট ট্রিক জানতে হবে। যখনই দেখবে কোনো ব্যাস বাক্যের মধ্যে বা সমাস সমান পদের শেষে কিন্তু ন্যায় যুক্ত থাকবে, ঠিক আছে, তখনই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ন্যায় যুক্ত থাকবে তখনই বুঝতে হবে এটা কিন্তু উপমিত কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাসে কি থাকে? মাঝে, ব্যাস বাক্যের মাঝে কিন্তু মত দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে ওটা হচ্ছে আমার উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে? চরণ পদ্মের ন্যায় চরণ পদ্ম, নয়ন কোমলের ন্যায় নয়ন কোমল। ঠিক আছে? নেক্সট আমরা আছে আমাদের রূপক কর্মধারয় সমাস। রূপক, নেক্সট রয়েছে রূপক কর্মধারয় সমাস। তাহলে এটা কাকে বলে আগে জেনে নাও। যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের সাথে রূপ কথাটি যুক্ত থাকে। যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের সঙ্গে রূপ কথাটি যুক্ত থাকবে তাকেই আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। এদের উদাহরণ দিই। পদ্মের রূপ সুন্দর, তাহলে কি বলতে পারি? পদ্মের রূপ সুন্দর, তাহলে কি বলতে পারি সেটাকে আমরা? পদ্ম সুন্দর, তাই তো? সরি, সুন্দর। তাহলে যখনই দেখবে ব্যাস বাক্যের কারোর সাথে রূপ কথাটি যুক্ত থাকবে তখনই সেটা আমাকে বুঝতে হবে রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা কিন্তু কর্মধারয় সমাসের এ টু জেড সবকিছু কিন্তু কমপ্লিট করে নিলাম। ঠিক আছে? আর এই সমাসের আগের সমস্ত ভাগ, বহুব্রী, তৎপুরুষ, দ্বিগু, ঠিক আছে, এই সমস্ত সমাস কিন্তু আমরা অন্য ভাগে আমরা আলোচনা করে ফেলেছি। তোমরা ভিডিও ডেসক্রিপশনে সবকিছু তোমরা পেয়ে যাবে, তোমরা ওখান থেকেই তোমরা সবকিছু দেখে নেবে। ঠিক আছে?